আজকে আমরা আলোর পার্ট 3 আলোচনা করব। তো আমাদের আলোর প্রতিফলন শেষ হয়ে গিয়েছে। প্রতিফলন আমরা পড়েছিলাম, গোলীয় তলে আলোর প্রতিফলন পড়েছিলাম, বিভিন্ন দর্পণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন পজিশনে বস্তুর কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হয়, সমস্ত কিছু আমরা আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এখানে একদম কনসেপ্টচুয়ালি ভিডিও দেওয়া হবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এমনকি আলোতে হচ্ছে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখলে। তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো আজকে আমরা আলোর প্রতিসরণ আলোচনা করব। আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ হচ্ছে আমরা আলোচনা করব। তো যখন আমরা আলোর প্রতিফলন করেছিলাম তখন আমরা কি করেছিলাম না, এরকম একটা বিভেদ তল ছিল, এটাকে আমরা বলেছিলাম বিভেদ তল। বিভেদ তল বিভেদ তল মানে কি? বিভেদ তল মানে আমরা পড়েছিলাম যে তল দুটো মাধ্যমকে আলাদা করে দেয়। যেমন ধরো এখানে ছিল বাতাস আর এখানে ছিল জল, তাহলে এরকম দুটো মাধ্যমের যে সীমারেখা সেটাকে আমরা বলেছিলাম বিভেদ তল। এবার আমরা কি করেছিলাম, বিভেদ তলের উপর অভিলম্ব অঙ্কন করেছিলাম। না, এটাকে আমরা ধরি অভিলম্ব। অভিলম্ব মানে একটা রেখা আমরা কল্পনা করেছিলাম যে রেখাটা বিভেদ তলের সাথে 90 ডিগ্রি কোণ করবে। তো সেটাকে আমরা লম্ব বলি, যেটা 90 ডিগ্রি এখানে কোণ করবে, এটা আমরা জাস্ট কল্পনা করেছিলাম। এবার কি হয়েছিল না, অনেক আলোক রশ্মি গুচ্ছ এসে করে এই বিভেদ তলে পড়েছিল, তারপর কি হয়েছিল, ধাক্কা খেয়ে আবার ফিরে চলে গিয়েছিল। অর্থাৎ বাতাস থেকে আলোক রশ্মি গুচ্ছ এসে পড়েছিল, ধাক্কা খেয়ে আবার বাতাসেই কিন্তু ফিরে চলে গিয়েছিল। তো সেটাকে তো আমরা আলোর প্রতিফলন করেছিলাম। কিন্তু প্রতিসরণে অন্য ঘটনা ঘটবে। প্রতিসরণে কি হবে না, যে আলোক রশ্মি গুচ্ছগুলো এসে পড়বে তাদের কিছু অংশ এই দ্বিতীয় মাধ্যমে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ এই জলের ভেতরে কিন্তু প্রবেশ করবে। তো সেইটাকে আমরা কিন্তু বলবো আলোর প্রতিসরণ। তো দেখা যাক, যদি আমরা অনেক আলোক রশ্মি গুচ্ছ নিয়ে করে করতে যাই তো আমাদের কিন্তু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কি করবো, যে কোনো একটা আলোক রশ্মি নিয়ে করে আলোচনা করব। তাহলে ধরা যাক একটা আলোক রশ্মি এসে করে এইখানে পড়েছে, তাহলে আমরা বলেছিলাম যে যে আলোক রশ্মিটা এসে করে পড়ে তাকে আমরা বলি আপতিত আলোক রশ্মি। তাহলে এটাকে আমরা কি বলেছিলাম, এটা ছিল আমাদের আপতিত আলোক রশ্মি। এটা ছিল আমাদের আপতিত আলোক রশ্মি, যে আলোক রশ্মিটা এসে পড়ে। এবার যে বিন্দুতে এসে পড়ে সেটাকে আমরা কি বলি না, সেটাকে আমরা বলি আপতন বিন্দু। আপতন বিন্দু, এটাকে আমরা বলি আপতন বিন্দু। এবার এই যে আলোক রশ্মিটা এসে করে এখানে পড়েছে, যদি এখানে ধাক্কা খেয়ে এই মাধ্যমে ফিরে চলে যায় সেটাকে আমরা বলেছিলাম আলোর প্রতিফলন। কিন্তু যদি এই আলোক রশ্মিটা ভেতরে প্রবেশ করে তখন আমরা সেটাকে বলবো আলোর প্রতিসরণ। তাহলে একটা আলোক রশ্মি এসে করে আপতন বিন্দুতে পড়লো, পড়ার পর কি হলো না, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো। এবার এখানে কিন্তু ব্যাপার আছে যে এই আলোক রশ্মিটা কি, এই আলোক রশ্মিটা সোজাই বেরোবে নাকি এদিকে অভিলম্বের দিকে কিছুটা সরে যাবে নাকি ওই দূরে সরে যাবে, সেটা আমরা পড়বো একটু পরেই। তো এখন হচ্ছে কি বললাম না, আলোক রশ্মিটা এসে করে আপতন বিন্দুতে পড়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করেছে, এটাকে আমরা প্রথম মাধ্যম ধরছি, এটাকে আমরা দ্বিতীয় মাধ্যম ধরছি। তাহলে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলো তখন আমরা সেই ঘটনাটাকে বলবো আলোর প্রতিসরণ। তো এই রশ্মিটাকে আমরা কি বলবো, প্রতিসিত রশ্মি। এটাকে আমরা বলবো প্রতিসিত রশ্মি। এবার আমরা কিন্তু কোণ পড়েছিলাম, যে আপতিত আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেই কোণটাকে আমরা বলেছিলাম আপতন কোণ। আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেজন্য একে আমরা আই দিয়ে করে কিন্তু লিখেছিলাম। এবার কি হবে না, প্রতিসিত রশ্মি আর অভিলম্বের মধ্যে যে কোণ হবে সেটাকে আমরা তাহলে কি বলবো না, সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ বলবো, প্রতিসরণ কোণ। আচ্ছা, প্রতিসরণের ইংলিশ হচ্ছে রিফ্রাকশন, সেই জন্য আমরা প্রতিসরণ কোণটাকে কিন্তু আর দিয়ে করে লিখবো, কারণ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, সেই জন্য এটাকেও কিন্তু আমরা আর দিয়ে করে লিখবো। তাহলে প্রতিফলন কোণকেও কিন্তু আমরা আর দিয়ে লিখেছিলাম, কারণ প্রতিফলনের ইংলিশ ছিল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কিন্তু এখানে আমরা প্রতিসরণ কোণকেও আর দিয়ে লিখছি, কারণ প্রতিসরণ কোণের ইংলিশ হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন।
তার জন্য কিন্তু আমরা আর দিয়ে লিখছি। তাহলে প্রতিফলন কোণকেও আমরা আর দিয়ে লিখি, প্রতিসরণ কোণকেও কিন্তু আমরা আর দিয়ে লিখি। এবার আমরা যেটা বলবো যে এই যে আলোক রশ্মিটা এসে করে এখানে পড়েছে, তো এটা কি এভাবে সোজা বেরিয়ে যাবে নাকি অন্য কিছু ঘটনা ঘটবে? তো মনে রাখতে হবে, যদি আমাদের এখানে বাতাস থাকে এখানে জল থাকে, তাহলে কি হবে না বাতাসকে আমরা লঘু মাধ্যম ধরবো আর জলকে আমরা ঘন মাধ্যম ধরবো। কারণ বাতাসের প্রতিসরাঙ্ক কিন্তু জলের থেকে কম, ঠিক আছে? তো বাতাসের প্রতিসরাঙ্ককে কিন্তু আমরা 1 ধরি, কিংবা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা 1 ধরি, কিন্তু জলের প্রতিসরাঙ্ক 1.33 হয় আর কাচের প্রতিসরাঙ্ক 1.5 হয়। তো কোনো একটা মাধ্যম যত ঘন হবে সেই মাধ্যমের কিন্তু প্রতিসরাঙ্ক তত বেশি হবে। তো সেই জন্য আমরা বাতাসকে লঘু মাধ্যম ধরবো, জলকে ঘন মাধ্যম ধরবো। যদি কোনো আলো জল থেকে কাঁচে যায় তখন কিন্তু আমরা জলকে লঘু মাধ্যম ধরবো আর কাঁচকে ঘন মাধ্যম ধরবো। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে, তো ধরা যাক কোনো আলোক রশ্মি গুচ্ছ, এখানে বাতাস রয়েছে আর এখানে জল রয়েছে, তাহলে কোনো আলোক রশ্মি গুচ্ছ এখানে পড়ার পর কি হবে না বাতাস যদি আমাদের লঘু মাধ্যম হয় তাহলে জল হচ্ছে আমাদের ঘন মাধ্যম হবে, ঘন মাধ্যম হবে। তাহলে কি ঘটনা ঘটবে না আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমে আসবে তখন এর যাওয়ার কথা ছিল কোথায়, এই সোজা কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু কি হবে অবিলম্বের দিকে বেঁকে যাবে। এই যে আলোক রশ্মিটা এর যাওয়ার কথা ছিল, এই যে ডট ডট দিয়েছি এই পথে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু কি হয়েছে না যেহেতু এটা ঘন মাধ্যম সেই জন্য কিছুটা সরে গেছে, অবিলম্বের দিকে সরে গেছে। তো তখন হচ্ছে এই ঘটনা ঘটবে যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায়, আলো যদি লঘু থেকে ঘন মাধ্যমে যায় তাহলে যে ঘটনা ঘটবে সেটা আমরা দেখতে পেলাম যে আলোক রশ্মি কি হবে অবিলম্বের দিকে সরে যাবে, অবিলম্বের দিকে সরে যাবে। তো এই যে অবিলম্বের দিকে সরে গেল তাহলে এই কোণটাকে আমরা কি করব, এই কোণটা তো আমাদের আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। একটু আগে আমরা বললাম যে প্রতিসৃত রশ্মি আর অবিলম্বের মধ্যে যে কোণ হয় সেটাই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। তাহলে আমাদের এই যে অভিলম্ব, এটা তো আমাদের অভিলম্ব, এটা তো অভিলম্ব, আর এটা আমাদের প্রতিসৃত রশ্মি, এটা আমাদের প্রতিসৃত রশ্মি। তাহলে এই দুটোর মধ্যে যে কোণ হবে সেটাকে আমরা আর বলবো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আর এই কোণটা তো আমরা জানি এই কোণটা আই হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। এবার ব্যাপার হলো যে যদি আলোক রশ্মিটা এই ডট 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 পথে যেত তাহলে কি হতো না আমরা এখানে একটা এক্স আকৃতির ছবি দেখতে পাচ্ছি। তো আমাদের মনে রাখতে হবে যে এক্স আকৃতির এরকম যদি আমরা ছবি দেখি তাহলে কিন্তু এই কোণ সমান হয় আর এই কোণ সমান হয়, এগুলোকে বলা হয় বিপ্রতীক কোণ, এগুলোকে বলা হয় বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ। তাহলে আমাদের এই যে ডট ডট পথে যদি আলোক রশ্মিটা যেত তাহলে দেখতেই পাচ্ছি আমরা একটা এক্স আকৃতির কিন্তু ছবি তৈরি হচ্ছে। তাহলে এই কোণটা যদি আই হয় তাহলে আমাদের এই পুরো কোণটা কিন্তু আই, টোটাল কোণটা কিন্তু আমাদের আই। তো এই আই কোণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না এই কোণটা হচ্ছে আর, তাহলে এই কোণটা কি, এই কোণটা কি না দেখো আমরা কিন্তু আলোর প্রতিফলন করার সময় কিন্তু চ্যুতি পড়েছিলাম, ঠিক আছে? তো যখন আমরা চ্যুতি পড়েছিলাম কি পড়েছিলাম যে কোন আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যদি না গিয়ে অন্য কিছুটা সরে যায় বা অন্য পথে চলে যায় তাহলে ওই দুটো পথের মধ্যে যে কোণ হবে সেটাকে আমরা বলেছিলাম চ্যুতি কোণ। তাহলে দেখো আলোক রশ্মি যাওয়ার কথা ছিল কিন্তু এই ডট ডট পথে, এই পথে কিন্তু যাওয়ার কথা ছিল, এই পথে কিন্তু যাওয়ার কথা ছিল, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথে তো যায়নি, গেছে কোথায় না গেছে এই পথে, এই পথে গেছে, এই যে প্রতিসৃত রশ্মি আমরা লিখেছি এই পথে কিন্তু গেছে। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল তার সাথে যে পথে গেছে এই দুটোর মধ্যে যে কোণ হবে সেই কোণটাকে আমরা বলবো চ্যুতি কোণ বা ডেল্টা। তাহলে সেই কোণটাকে আমরা বলবো চ্যুতি কোণ। তো এই ডেল্টার নাম কি, ডেল্টার নাম হচ্ছে চ্যুতি কোণ, ডেল্টার নাম হলো চ্যুতি কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টোটাল কোণটা কিন্তু আই, কারণ কি বিপ্রতীক কোণের জন্য এই কোণ সমান হবে। তো এটা যদি আই হয় এই টোটাল কোণটা কিন্তু আমাদের আই হবে। এবার আই এর মধ্যে কে কে পড়ছে, আই এর মধ্যে ডেল্টা রয়েছে চ্যুতি কোণ আর এদিকে আর রয়েছে প্রতিসরণ কোণ। তাহলে আমরা যদি এই আর আর ডেল্টাকে আমরা অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আই পেয়ে যাব। তাহলে আমি কি লিখতে পারি না আমি লিখতে পারি ডেল্টা প্লাস আর সমান আই। তাহলে বা এখান থেকে আমি পাবো ডেল্টা সমান আই মাইনাস আর। তার মানে এই যে ডেল্টা আমরা চ্যুতি কোণ পেয়ে গেলাম, তো এখান থেকে আমরা চ্যুতি কোণের রাশিমালা পেয়ে গেলাম
যে আলোর প্রতিসরণ হলে যদি আলো লঘু থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আমাদের আলোক রশ্মির চ্যুতি কত হবে I - R। কেন? কারণ এখানে I কিন্তু গ্রেটার দ্যান R হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস পড়লাম, যদি আলো লঘু থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আলোক রশ্মি কি হবে অভিলম্বের দিকে সরে যাবে, আর যদি আলোক রশ্মি হচ্ছে অভিলম্বের দিকে সরে যায় তখন কিন্তু I কোণটা R কোণের থেকে বড় হয়ে যাবে, তাহলে আমরা ডেল্টা সমান পাবো I - R। তো এটা আমাদের মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আমাদের আবার কাজে লাগবে যখন আমরা প্রিজম করব বা আমরা কাঁচের স্ল্যাব করব, তখন আমাদের কিন্তু কাজে লাগবে যে চ্যুতিকোণের রাশিমালা। তো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা তো আমাদের একটা কন্ডিশন হলো যে লঘু থেকে যদি আলোক রশ্মি ঘন মাধ্যমে যায় তাহলে। তো এবার আমরা কি করব, যদি আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে যায় তাহলে কি হবে। তো একই রকম আমরা একটা বিভেদ তল টানবো, এবার একটা অভিলম্ব টানবো। এবার আমরা ধরে নেব যে এদিকে জল রয়েছে অর্থাৎ ঘন মাধ্যম রয়েছে, আর এদিকে হচ্ছে বাতাস রয়েছে অর্থাৎ লঘু মাধ্যম রয়েছে। তাহলে যদি কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে কি হবে। তা দেখো, যদি একটা আলোক রশ্মি এসে পড়ে এখানে পড়ে, বাঁকা হয়ে গেল লাইনটা, যদি কোনো আলোক রশ্মি এসে এখানে পড়ে তাহলে এটাকে আমরা কি বলেছিলাম আপতিত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি এখানে যে কোণ করেছিল সেটা I, কারণ আপতন কোণ। এবার এই পয়েন্টে যখন পড়বে, পড়ার পর কি হবে, যাওয়ার কথা ছিল তো এই পথে, এই সোজা কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু যদি এই পথে না গিয়ে কি হয় না লঘু মাধ্যমে যদি আসে ঘন থেকে তাহলে কিন্তু দূরে সরে যাবে, কিছুটা কিন্তু দূরে সরে যাবে আলোক রশ্মি। তো যদি ঘন থেকে লঘু মাধ্যমে আসে তাহলে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে কিছুটা দূরে সরে যাবে। কার থেকে দূরে সরবে? অভিলম্ব থেকে, কারণ এটা আমরা করেছি অভিলম্ব। অভিলম্ব থেকে কিন্তু আলোক রশ্মি কিছুটা দূরে সরে গেল। তো একটু আগে আমরা করলাম, যদি আমাদের এক্স আকৃতির এরকম ছবি থাকে তাহলে এই কোণ সমান হয়, এটাকে আমরা বলি বিপরীত কোণ। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডট ডট পথে যদি আলোক রশ্মিটা যেত, ডট ডট পথে যদি আলোক রশ্মিটা যেত তাহলে কি হতো, এটা I মানে এই কোণটাও কিন্তু আমাদের I হতো, কারণ আমরা এক্স আকৃতির একটা ছবি পেতাম। কিন্তু আমাদের কপাল খারাপ যে আলোক রশ্মিটা এই পথে যায়নি, ও অন্যদিকে চলে গিয়েছে, তাহলে তো আমরা এই রশ্মিটাকে এখন প্রতিষ্ঠিত রশ্মি বলবো, এটা আমাদের প্রতিষ্ঠিত রশ্মি বলবো। তাহলে এটা যদি আমাদের প্রতিষ্ঠিত রশ্মি হয় তাহলে কি হবে না, এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটাকে আমরা R বলবো, এই টোটাল কোণটা আমরা R বলবো। কেন? কারণ এটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটাই তো আমাদের প্রতিসরণ কোণ। অভিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মি যে কোণ করে সেটাকে আমরা কি বলি, প্রতিসরণ কোণ। তাহলে এই টোটাল কোণটা আমাদের R। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, I বড় না R বড়? এখানে কিন্তু আমাদের R বড়, R গ্রেটার দেন I, এটাই কিন্তু আমাদের বড়। তাহলে কি হবে না, এইখানে যে আমরা কোণটা দেখতে পাচ্ছি এই কোণটা তাহলে কি না, এই কোণটা হচ্ছে চ্যুতি কোণ, কারণ আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল এই পথে, যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে, যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে, কিন্তু আলোক রশ্মি কি হয়েছে ওই পাশে কিন্তু সরে গেছে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল তার সাথে যে পথে গিয়েছে এই যে কোণটা, এই কোণটাই হচ্ছে আমাদের ডেল্টা বা চ্যুতি কোণ। তাহলে আমরা এই ছবিটাতে কি দেখতে পাচ্ছি না, I আর ডেল্টা মিলে কিন্তু R কোণ তৈরি হয়েছে। তার মানে R কোণের ভিতরে এই দুটো কোণ আছে, I আর ডেল্টা। তাহলে আমরা লিখতে পারি যে I প্লাস ডেল্টা সমান R, তাহলে বা বলতে পারি ডেল্টা সমান R মাইনাস I। তাহলে এটাই আমাদের চ্যুতি কোণের রাশিমালা, এটাই আমাদের চ্যুতি কোণের রাশিমালা, এটাই আমাদের চ্যুতি কোণের রাশিমালা। তো এখানে কি হলো না, প্রতিসরণে কিন্তু R I এর থেকে বড় হয়, সেজন্য আমাদের চ্যুতি কোণের রাশিমালা হলো ডেল্টা সমান R মাইনাস I। ধরো তুমি সকালবেলা মর্নিং ওয়াকে গিয়েছো, এবার গিয়ে কি দেখলে অপোজিট দিক থেকে এক্স ছুটে ছুটে আসছে, তখন তুমি কি করবে, তুমি যে রাস্তায় যাওয়ার কথা ছিল সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেলে, সকাল সকাল কপাল খারাপ,
তো একই রকম কিন্তু এখানেও হয়েছে যে যখন কোনো আলোরশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে আসবে তখন কি হবে না যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু কি হবে না এটাকে পাবো এক্স, এক্স এর সাথে দেখা হয়ে গিয়েছে, এ কি করলো অন্য রাস্তা দিয়ে চলে গেল, অর্থাৎ এক্স এর থেকে দূরে চলে গেল, এক্স এর দিকে গেল না। তো সেই জন্য কি হয়েছে না এখানে আর কোণটা কিন্তু বড় হয়ে গেছে, প্রতিসরণ কোণ কিন্তু বড় হয়ে গেছে আই এর থেকে, কারণ এটা বিপরীত কোণ। যদি এক্স আকৃতির ছবি হয় তাহলে এই কোণ হচ্ছে বিপরীত কোণ হয়, তাহলে এই কোণটা আই হলে এই কোণটাও কিন্তু আই হবে, কারণ এটা আমাদের বিপরীত কোণ। তো সেই জন্য কি হয়েছে না এখানে যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে এক্স কে রেখে দূরে সরে গেছে, তাহলে এইখানে কি হয়েছে চ্যুতি হয়েছে, তার জন্য আমরা চ্যুতিকোণ পেয়েছি ডেল্টা। তো এখানে আর এর মধ্যে কিন্তু আই এবং ডেল্টা দুজনেই কিন্তু রয়েছে, সেই জন্য আই আর ডেল্টাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা আর পাবো। তাহলে আই প্লাস ডেল্টা সমান যদি আর হয় তাহলে ডেল্টা সমান হবে আর মাইনাস আই। এটাই হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। কখন না যদি কোনো আলো ঘন থেকে লঘু মাধ্যমে আসে তখন। যেমন আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে দুটো সূত্র পড়েছিলাম, একই রকম ভাবে প্রতিসরণের ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো সূত্র পড়ব। তো আলোর প্রতিসরণেরও কিন্তু দুটো সূত্র রয়েছে। তো প্রতিসরণের হচ্ছে আমরা এবার সূত্র পড়ব। তাহলে আলোর প্রতিসরণের কিন্তু দুটো সূত্র রয়েছে। কি কি সূত্র রয়েছে? এক নাম্বার প্রথম সূত্র প্রতিসরণের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা আলোক রশ্মি এসে করে এখানে পড়ার পর কি হয়েছিল না এই পথে চলে গিয়েছিল, তাহলে এটা আই হলে এই কোণটা হচ্ছে আর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আপতিত আলোক রশ্মি আর প্রতিসৃত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। অর্থাৎ প্রতিফলনের প্রথম সূত্র যেটা ছিল একই রকম, শুধু সেখানে প্রতিফলিত রশ্মির কথা বাদ দিয়ে আমরা লিখে দেবো প্রতিসৃত রশ্মি। তাহলে আমরা এই রশ্মিটাকে কি বলেছিলাম আপতিত রশ্মি, এটা ছিল আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর এটা কি এই যে লম্ব টানা হয়েছে এটাকে আমরা বলবো অভিলম্ব। এটা কি এটা হচ্ছে আপতন বিন্দু। আর এটা কি বলেছিলাম এটা হচ্ছে আমাদের বিভেদ তল। তাহলে এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তাহলে প্রথম সূত্র কি বলবো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব একই সমতলে থাকে। এবার অভিলম্ব বলার সময় আমরা সোজা ভাবে না বলে আমরা কি করব একটু ভালোভাবে বলবো যে বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে অভিলম্বটা আমরা কোথায় এঁকেছি? আমরা আপতন বিন্দুতে এঁকেছি। আপতন বিন্দুটা কোথায়? আপতন বিন্দু তো বিভেদ তলের উপর, সেজন্য আমরা বলবো বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই কথাটা আমরা ইউজ করব। তাহলে আমরা কি বলবো আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তো এটাই কিন্তু আমাদের প্রতিসরণের প্রথম সূত্র। এবার আমরা পড়ব প্রতিসরণের হচ্ছে দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্রের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি স্নেলের সূত্র। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট টু ভিভিআই, এটা খুব ইম্পর্টেন্ট। স্নেলের সূত্র আমরা পড়ব যেটা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো স্নেলের সূত্র কি হয় না ধরা যাক এই যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা আসছে এর প্রতিসরাঙ্ককে আমরা μ1 ধরে নেব। তাহলে এর প্রতিসরাঙ্ককে কত ধরবো μ1 প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে আলোটা কোথায় এসেছে না μ2 প্রতিসরাঙ্কের মাধ্যমে এসেছে। তাহলে আমরা μ1 প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে আলোকে নিয়ে এসেছি কোথায় μ2 প্রতিসরাঙ্কের মাধ্যমে। তাহলে এই স্নেলের সূত্রে কি বলা আছে না আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। কিভাবে হবে না দেখো আমরা এখানে আমাদের জানতে হবে যদি আমাদের এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা লম্ব বলি, এটাকে আমরা বলবো ভূমি, আর এটাকে আমরা বলবো কিন্তু অতিভুজ। তাহলে এই কোণটা কত হয়? এটা তো আমাদের 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি আমাদের থিটা হয়
তাহলে কি হবে না আমরা এখান থেকে পাবো sin থিটা পাবো sin থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ অতিভুজ। তো এই কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছি, থিটা আমরা অন্য কিছু ধরতে পারি। তো যদি আমরা এই কোণটাকে থিটা ধরে নিই তাহলে কি পাবো না লম্ব বাই অতিভুজ মানে কিন্তু sin থিটা, অর্থাৎ sin মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হবে না এই স্নেলের সূত্রে তাহলে আমরা কি বসাবো μ1 এর সাথে আমাদের sin i গুণ হবে, তাহলে μ1 তার সাথে আমাদের গুণ হয়ে যাবে sin i। তো এটাকে আমরা বলবো আপতন কোণের sin, কারণ i মানে হচ্ছে আপতন কোণ। তাহলে এটা সমান কি হয়ে যাবে না μ2 এর সাথে sin r বসবে, তাহলে μ2 এর সাথে বসবে sin r। এটাকে আমরা বলবো প্রতিসরণ কোণের sin, কারণ এটা তো r প্রতিসরণ কোণ। তো আবার একবার বলছি যে যখন μ1 মাধ্যম থেকে μ2 মাধ্যমে আলো আসবে তখন আমরা কি করব না এই যে আমাদের আপতন কোণ আছে i তার সাথে আমরা sin বসিয়ে দেব। তো sin মানে কি sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। যদি আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে তো এটা একটা সমকোণী ত্রিভুজ মানে কি যার একটা কোণ সমকোণ, তাহলে একটা কোণ সমকোণ অর্থাৎ এটা 90 ডিগ্রি। তাহলে এইখানে একটা কোণ তৈরি হয়েছে যেটাকে আমরা থিটা ধরে নিয়েছি সরি। তো sin থিটা সমান আমরা কি পাবো লম্ব বাই অতিভুজ, তো এটাকে আমরা sin বলবো। তাহলে sin মানে কি হলো লম্ব বাই অতিভুজ, কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজকে sin বলে। তাহলে sin তোমরা বুঝে গেছো। এবার হলো না এই আপতন কোণের সাথে যদি আমরা sin বসিয়ে দিই আর তার সাথে গুণ করব μ1, এদিকে কি করব μ2 এর সাথে আমরা কি করব প্রতিসরণ কোণের সাথে আমরা sin বসিয়ে দেব। তাহলে এটাই আমাদের হয়ে গেল স্নেলের সূত্র। এখান থেকে আমরা কি পাবো না দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin i বাই sin r সমান কি হবে না μ1 এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে μ2 বাই μ1 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা শর্টে কি বলবো না এটাকে আমরা শর্টে এইভাবে বলতে পারি যে 1 μ2 অর্থাৎ μ2 উপরে আছে তাই 2 পরে হবে, μ1 নিচে আছে তাই 1 সামনে হবে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা জাস্ট শর্টে লেখা হলো। তো আমরা এইভাবে বলতে পারি যে sin i বাই sin r সমান তাহলে 1 μ, এটা পেয়েছি তার মানে আমরা বলতে পারি এটা আমাদের ধ্রুবক, কারণ কি না μ2 μ1 কে ভাগ করলে আমরা ধ্রুবক পাবো। ধরো কারণ μ1 যদি এটা যদি আমাদের জল হয় তাহলে 1.33 হবে, এটা যদি আমাদের মাধ্যমটা কাঁচ হয় তাহলে 1.5 হবে। তাহলে আমি যদি 1.5 কে 1.33 দিয়ে ভাগ করি তাহলে তো একটা সংখ্যা পাবো, তো সেটা তো আমাদের ধ্রুবক। কারণ আমরা পড়েছি যে যে কোনো সংখ্যাই হচ্ছে ধ্রুবক হয়, 1 2 3 4 5 যে কোনো সংখ্যাই ধ্রুবক হয়। তাহলে 1.5 কে 1.33 দিয়ে ভাগ করলে তো আমরা একটা সংখ্যাই পাবো, সেই জন্য কিন্তু আমি এখানে লিখেছি ধ্রুবক। তো এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র, আপতন কোণের sin আর প্রতিসরণ কোণের sin এর অনুপাত ধ্রুবক। অনুপাত মানে ভাগ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ রয়েছে sin i আর sin r, সেই জন্য আমরা বলবো আপতন কোণের sin আর প্রতিসরণ কোণের sin এর অনুপাত বা ভাগ সেটা কি হবে ধ্রুবক হবে। তাহলে লেখাটা আমরা কি লিখব আপতন কোণের sin এবং প্রতিসরণ কোণের sin এর অনুপাত ধ্রুবক। তো পরীক্ষায় যদি তোমাদের স্নেলের সূত্র পড়ে তাহলে এইভাবে বিবৃতিটা আগে দিতে হবে, তারপর কিন্তু গাণিতিক রূপটাও কিন্তু তোমাদের দিতে হবে যে sin i বাই sin r সমান 1 μ2 সমান ধ্রুবক। তো এইভাবে কিন্তু ভাষায় আমরা লিখতে পারি আপতন কোণের sin প্রতিসরণ কোণের sin এর অনুপাত বা ভাগ কি হবে না ধ্রুবক হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা স্নেলের সূত্র পড়ে নিয়েছি। কি পড়েছিলাম ফার্স্ট লাইন আমরা যেটা লিখেছিলাম যে μ1 sin i সমান μ2 sin r, এটা আমরা কিন্তু লিখেছিলাম প্রথম লাইনে। এবার ব্যাপার হলো যে দেখো যদি আলোক রশ্মি বাতাস থেকে জলে আসে তাহলে কি হবে, যদি এটা বাতাস বা কোনো শূন্য মাধ্যম থাকে, যদি থাকে কি হবে। তো মনে রাখবে বাতাস বা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু 1 হয়,
তাহলে আমরা μ1 এর জায়গায় কিন্তু 1 বসাতে পারি, 1 μ1 এর জায়গায় কিন্তু 1 বসাতে পারি। এবার জলের প্রতিসরাঙ্ক 1.33 হয়, কিন্তু আমরা জলের প্রতিসরাঙ্ক যদি না বসাই আমরা কি করব না μ2 টাকে আমরা μ ধরে নেব। কেন μ ধরে নেব না দেখো μ1 এর মান তো 1, μ1 তো নেই, তাহলে আমরা μ2 কে কেন 2 দিয়ে লিখব? কারো হয়তো একটাই মাত্র কাকা, সে কি বলবে যে এটা আমার বড় কাকা বা এটা আমার ছোট কাকা, সে কি বলবে যে এটা আমার কাকা। সেরকম যদি μ1 নাই থাকে তাহলে আমরা μ2 কেন লিখতে যাব? আমরা একটা μ ধরে নেব যে এটা μ আর এর মান তো 1, তাহলে এবার আমরা বসিয়ে দেব। তাহলে কি পাবো যে 1 sin i সমান μ sin r। তাহলে বা আমরা বলতে পারি sin i বাই sin r সমান হচ্ছে আমাদের μ। তো এটাও কিন্তু আমাদের স্নেলের সূত্র, এটাও কিন্তু আমাদের স্নেলের সূত্রই, এটাও আমাদের স্নেলের সূত্রই, এটা সমান কিন্তু ধ্রুবক। তো আমরা কিন্তু স্নেলের সূত্রে কিন্তু আমরা এটাও লিখতে পারি, কারণ যদি কোনো আলোক রশ্মি বাতাস বা শূন্য মাধ্যম থেকে জলে কিংবা কাঁচে যদি আসে তখন কিন্তু এটাকে শুধু আমরা মিউ লিখতে পারি, মানে এই দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাই তো বেঁচে থাকছে লাস্ট পর্যন্ত, কারণ এর মান তো 1, এটা তো থাকছে না, সেই জন্য আমরা মিউটুকে কিন্তু শর্টে মিউ ধরে নিতে পারি। এবার তাহলে আমরা কিন্তু স্নেলের সূত্র এখান থেকে পেয়ে গেলাম যে sin i sin r সমান মিউ। আচ্ছা এখানে আমাদের মনে রাখতে হবে এই মিউটাকে আমরা তখন কিন্তু বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে আগে যেটা পড়লাম যে μ2 বাই μ1 সেটা কি? সেটা ছিল আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখো একটু আগে আমরা পড়লাম যে যখন আমাদের μ1 মাধ্যম থেকে আলোটা μ2 মাধ্যমে এসেছিল তখন আমরা sin i বাই sin r সমান কি পেয়েছিলাম? sin i বাই sin r সমান আমরা পেয়েছিলাম μ2 বাই μ1। তো এইটাকে কিন্তু বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, বা আমরা শর্টে লিখেছিলাম 1 μ2, এটাকে কিন্তু বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক। এবার তাহলে ইম্পর্টেন্ট কি না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ভিভিআই। কেন না পরম প্রতিসরাঙ্ক তাহলে কোনটা? যদি আলো μ1 থেকে μ2 মাধ্যমে আসে তাহলে 1 μ2 আমরা পাই স্নেলের সূত্রে, μ2 বাই μ1 পাই, তখন আমরা সেটাকে বলেছিলাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু এখানে দেখো এখানে আলো আসছে 1 থেকে μ মাধ্যমে, তাহলে দেখো এই যে এটা শূন্য মাধ্যম, এর সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ, তখন আমরা এই μটাকে বলবো পরম প্রতিসরাঙ্ক। মানে আমরা এখানে sin i বাই sin r সমান আমরা কি পাচ্ছি? মিউ পাচ্ছি, মিউ। তো এখানে আমরা কি পাচ্ছি? মিউ পাচ্ছি, এই মিউটাকে বলবো পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি আমরা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বার করি সেটাকেই কিন্তু আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে কি বলবো? শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের, অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলে, প্রতিসরাঙ্ককে বলে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। তো এটাই আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক। এবার আমরা বলব যে যদি কোনো আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, আবার ওই মাধ্যম থেকে যদি আবার এই মাধ্যমে আসে তাহলে তাদের প্রতিসরাঙ্কের কি সম্পর্ক হবে। এবার দেখো যেমন আমরা স্নেলের সূত্রে পড়লাম যে আমাদের sin i বাই sin r, আমরা পড়লাম যে sin i বাই sin r সমান কি হবে? μ1 বাই μ2 বাই μ1, μ2 বাই μ1, এটা আমরা পড়েছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তো এই ঘটনাটা হচ্ছে কখন হয়েছে না, এই ঘটনাটা হয়েছে যখন μ1 এর মাধ্যম থেকে আলো এসেছে কোথায়? μ2 মাধ্যমে, আলো এসেছে μ2 মাধ্যমে, তখন আমরা এটা পেয়েছি। আচ্ছা যদি এরকম ঘটনা হয়, ধরো আলো এসেছে μ2 মাধ্যম থেকে μ1 এর মাধ্যমে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো এসেছে, তাহলে তখন কি ঘটনা ঘটবে না, তখন আমরা কি পাবো? এর উল্টো পাবো, তখন আমরা পাবো sin i বাই sin r সমান পাবো μ1 বাই μ2 পাবো, μ1 বাই μ2 পাবো। তো এটাকে যেমন আমরা শর্টে লিখেছিলাম 1 μ2,
এটাকে আমরা শর্টে কি লিখব 2μ1, 2μ1 এটা কিন্তু আমরা শর্টে লিখব। তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করে দিই, এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো? তাহলে যদি আমরা 1μ2 গুণিত 2μ1 গুণ করে দিই তাহলে কত পাবো? না তাহলে পাবো না এই দিকটাও যদি আমরা গুণ করি তাহলে 1μ2 মানে কত? 1μ2 মানে হচ্ছে μ2/μ1 ইনটু 2μ1 মানে কত? 2μ1 মানে μ1/μ2, μ1/μ2। অর্থাৎ আমরা এইটার সাথে এটা গুণ করলাম আর এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এরা তো কেটে যাবে, তাহলে কত থাকবে? 1। তাহলে পাবো 1μ2 ইনটু 2μ1 সমান 1। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। বা এখান থেকে আমরা বলতে পারি যে 1μ2 মানে 1 এটা তো গুণ আছে, এর নিচে নেমে যাবে 2μ1, তাহলে এটাও আমরা বলতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা পড়ব যে যখন কোনো আলো কাঁচের স্ল্যাবের ভেতর দিয়ে যায় তখন কি আলোক রশ্মির চ্যুতি হয়, সেটাই আমরা পড়ব। কাঁচের স্ল্যাব মানে ধরো একটা ইঁটটা যদি কাঁচের তৈরি হয় তাহলে যেরকম দেখতে হবে সেটাই হচ্ছে কাঁচের স্ল্যাব। তো কাঁচের স্ল্যাব অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম হবে কাঁচের স্ল্যাব। তাহলে এইরকম হচ্ছে কাঁচের স্ল্যাব হবে। তো এইখানে কি হবে না আলো এসে করে যখন এর ভেতর দিয়ে গিয়ে বের হবে তখন আমাদের দেখতে হবে যে চ্যুতি হবে কিনা। তো আমরা যখন কাঁচের স্ল্যাব হচ্ছে এখানে আঁকবো তখন এরকম 3D ছবি আঁকবো না, আমরা 2D ছবি আমরা এমনি একটা আয়তক্ষেত্র আঁকবো, দিয়ে করে আমরা দেখবো। কারণ আমরা সামনের দিক থেকে যখন আমরা দেখবো তখন কিন্তু এই তলটাকেই কিন্তু আমরা দেখতে পাবো, এই পেছনটা আমরা দেখতে পাবো না। সেই জন্য আমরা একটা আয়তক্ষেত্র এঁকে করেই আমরা দেখবো যে কাঁচের স্ল্যাবে যখন প্রতিসরণ হবে তখন চ্যুতি হবে না হবে না সেটা আমরা দেখব। তো একটা কাঁচের স্ল্যাব তাহলে আমরা আঁকবো, এঁকে করে আমরা দেখবো যে আলো কোন পথে আসছে। তাহলে এটা যদি আমাদের একটা কাঁচের স্ল্যাব হয়, এটা ধরা যাক একটা কাঁচের স্ল্যাব, তাহলে এইখানে আমরা একটা অভিলম্ব টানছি, তাহলে একটা আলোক রশ্মি এসে করে এখানে পড়েছে। এবার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম, আবার এটা লঘু মাধ্যম, কারণ এটা কাঁচের স্ল্যাব, এটার নাম হচ্ছে এটা হচ্ছে কাঁচের স্ল্যাব। তাহলে আমরা কি করব না আমরা কাঁচের স্ল্যাবে আমরা প্রতিসরণ করব, কাঁচের স্ল্যাবে আমরা প্রতিসরণ করব। তাহলে কাঁচের স্ল্যাব বা ফলকও বলা হয়, কাঁচ ফলক, শর্টে বলা হয় এটাকে কাঁচ ফলকও কিন্তু বলা হয়। তাহলে কোন আলোক রশ্মি এসে করে যখন এরকম কাঁচের স্ল্যাবে পড়বে তাহলে ওর যাওয়ার কথা ছিল যে পথে, ও তো অভিলম্বের দিকে সরে যাবে, কারণ আমরা করলাম লঘু থেকে ঘন মাধ্যমে এলে অভিলম্বের দিকে সরে যায়। এবার এখানেও যদি আমরা অভিলম্ব টানি, এবার কি হবে, এই আলোটা যখন এখান থেকে বের হবে তখন ঘন থেকে লঘু মাধ্যমে আসবে, কারণ এটা তো কাঁচ, বাইরে বাতাস, এদিকেও বাতাস থাকতে পারে বা এদিকে জল, এদিকেও জল থাকতে পারে যদি আমরা স্ল্যাবটাকে জলে ডুবিয়ে দিই। তাহলে এই দিকে কি হবে না যখন বেরোবে তখন ঘন থেকে লঘুতে যাওয়ার জন্য অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে কি হবে, অভিলম্ব থেকে যদি দূরে সরে যায় এই কোণটা তাহলে কত হবে? প্রতিসরণ কোণ। তাহলে এই কোণটা আপতন কোণ I1 ধরবো, এখানে প্রতিসরণ কোণ R1 ধরবো, এটাকে আমরা ধরবো R2, এটা ধরবো আমাদের I2। তাহলে কেন আমরা বাইরে I2 ধরলাম? কারণ যদি আলোটা এদিক থেকে আসে তাহলে তো এই দিক দিয়ে বের হবে, তখন তো এটাই আপতন কোণ হবে, সেই জন্য আমরা আপতন কোণ দুটোকে বাইরে রেখেছি। আলো যদি এই দিক থেকে আসে এটা I1 হবে, আলো যদি এদিক থেকে আসে এটা I1 হবে। এবার ভেতরে আমাদের প্রতিসরণ কোণ হয়েছে, আমরা কি করব, স্নেলের সূত্র লাগাবো। তাহলে এটা আমাদের AB তল, এটা আমাদের CD তল। তাহলে আমরা স্নেলের সূত্র লাগালেই আমরা বুঝতে পারবো যে কি ঘটনা ঘটছে। তাহলে আমরা এই মাধ্যমটাকে কি ধরবো না, এই মাধ্যমটাকে হচ্ছে আমরা লঘু মাধ্যম ধরেছি, এটাকে ঘন মাধ্যম ধরেছি। আচ্ছা লঘু মাধ্যম এটাকে ধরা যাক μ1 মাধ্যম, আর এটাও ধরা যাক μ1 মাধ্যম, আর এটা আমাদের μ2 মাধ্যম। কারণ এইদিকে বাতাস থাকলে এদিকেও বাতাস থাকবে, এদিকে জল থাকলে এদিকেও জল থাকবে, তার জন্য এই দুটোকে μ1 ধরে নিচ্ছি। আর AB তলে যদি আমরা স্নেলের সূত্র লাগাই, AB তলে যদি আমরা স্নেলের সূত্র লাগাই,
স্নেলের সূত্র লাগাই কি পাবো না আমরা পড়েছি μ1 এর সাথে আপতন কোণের sin গুণ হয় তাহলে μ1 এর সাথে গুণ হবে sin i1 সমান এর সাথে কি গুণ হবে r1 sin r1 এর sin তাহলে μ2 এর সাথে গুণ হবে sin r1 তাহলে এখান থেকে আমরা কি পাবো μ1 বাই μ2 তাহলে μ1 বাই μ2 কত পাবো না sin r1 বাই sin i1 এটা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এবার সিডি তলে কি হবে না সিডি তলে আমরা যেটা দেখতে পাবো সিডি তলে যদি আমরা স্নেলের সূত্র লাগাই সিডি তলে যদি আমরা স্নেলের সূত্র লাগাই তাহলে আমরা কি দেখতে পাবো তাহলে এখানে কি হবে না μ2 এর সাথে গুণ হবে sin r2 কারণ এর সাথে আপতন কোণ এর সাথে আমরা sin গুণ করব কোণটার সাথে তাহলে μ2 এর সাথে আমাদের গুণ হবে sin r2 সমান এদিকে μ1 এর সাথে গুণ হবে sin i2 μ1 এর সাথে গুণ হবে sin i2 এবার তাহলে এখান থেকে আমরা μ1 বাই μ2 বার করব তাহলে আমরা এখান থেকে যদি μ1 বাই μ2 বার করি কি পাবো না পাবো sin r2 বাই sin i2 এটা পাবো তাহলে যদি μ2 এই পাশে চলে যায় i2 এদিকে চলে আসবে তাহলে i2 এদিকে এলে নিচে বসবে ভাগ হয়ে যাবে এটা আমাদের 2 নাম্বার সমীকরণ তাহলে দেখো এটাও μ1 বাই μ2 এটাও μ1 বাই μ2 তাহলে এরা দুজন সমান তাহলে এরা দুজন যদি সমান হয় তাহলে ডান দিকের গুলো তো সমান হবে তাহলে এর সাথে এটা সমান হয়ে যাবে তাহলে অতএব আমরা লিখতে পারি sin r1 বাই sin i1 sin r1 বাই sin i1 সমান sin r2 বাই sin i2 কেন কারণ এই ডান দিক সমান হয়ে গেল তাই সমান লিখে দিয়েছি এবার মনে রাখতে হবে এখানে দেখো আমরা একটা n আকৃতির ছবি পাচ্ছি এরকম একটা আমরা ছবি পাচ্ছি n আকৃতির তো মনে রাখবে n আকৃতির এরকম যদি ছবি হয় তাহলে এই কোণ কিন্তু সমান হয় এটাকে বলে একান্তর কোণ বলে একান্তর কোণ তাহলে দেখো এখানে একটা আমরা n আকৃতির ছবি পেয়েছি তাহলে r1 r2 কি হবে সমান একান্তর কোণ তাহলে আমরা লিখে দেব যে r1 সমানই কিন্তু r2 হবে কারণ একান্তর কোণ তাহলে কি হবে বা তাহলে এটাও তাহলে আমাদের r1 r2 যদি সমান হয় তাহলে কি পাবো না sin r1 সমান হয়ে যাবে sin r2 দুপাশে আমরা sin গুণ করে দিলাম তাহলে এদিকেও sin গুণ করে দিয়েছি r2 এর সাথেও sin গুণ করে দিয়েছি তাহলে sin r1 সমান sin r2 তাহলে কি হবে না sin r1 বাই sin i1 সমান কি হবে sin r1 বাই sin i2 কেন r1 হলো কারণ sin r1 মানে sin r2 তাহলে sin r2 এর জায়গায় বসাতে পারি sin r1 তাহলে sin r1 কাটা পরে রইল sin i1 সমান sin i2 তাহলে বা বলতে পারি sin i1 সমান sin i2 তাহলে sin যদি বাদ দিয়ে দিই i1 সমান i2 পাবো এখান থেকে পাবো i1 সমান i2 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানে i1 আর i2 সমান হলে কি হবে না যে কোণ করে এসে পড়েছে সেই কোণ করেই বেরিয়েছে তার মানে এই রশ্মিটা কিন্তু সমান্তরাল আমি নাম দিয়ে দিচ্ছি p q r s তার মানে i1 i2 সমান এর অর্থ হলো pq রশ্মি আর rs রশ্মি কিন্তু সমান্তরাল তাহলে কি করব যে pq ও rs হচ্ছে সমান্তরাল কেন সমান্তরাল কারণ এটার জন্য এই যে আমাদের i1 সমান i2 হলো তার জন্য এই দুটো রশ্মি সমান্তরাল অর্থাৎ দুটো রশ্মি যদি সমান্তরাল হয় এদের মধ্যে কোণ কত কোণ তো 0 ডিগ্রি তার মানে চ্যুতি কত চ্যুতি 0 ডিগ্রি এদের মধ্যে চ্যুতি হয়ে যাবে 0 ডিগ্রি কারণ দুটো তো সমান্তরাল রশ্মি এদের মধ্যে কোনো চ্যুতি হয় না তার জন্য আমরা বলতে পারবো যে কাঁচের স্ল্যাবে যখন আলোর প্রতিসরণ হবে কোনো চ্যুতি হবে না তাহলে আমরা বলবো এখানে কোনো চ্যুতি হবে না তো এটাই আমরা পড়ে নিলাম কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রিজম সম্পর্কে তারপর আমরা লেন্স সম্পর্কে আলোচনা করব আজকের ক্লাস এতটা পর্যন্ত তো আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে